ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল, মির্জা ফখরুল আটক। বিশ্বের ৪৪ শীর্ষ প্রযুক্তির ৩৭টি চীনে সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, কঠিন সমীকরণে ইংলিশরা জয়ের পথে হাঁটছে রোহিত বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। প্রতিটি সড়কে রয়েছে গণপরিবহন। সাধারণ মানুষ বলছেন, এই হরতালে বেড়েছে ভোগান্তি। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সহকর্মীদের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি ও সমমনা দলের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালের দিকে গণপরিবহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা, বেড়েছে মানুষের যাতায়াত। হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসের ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় সহকারীর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য বাসের আরেক হেলপার দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া রাজধানীর আরও কয়েকটি জায়গায়ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে হরতালে বিএনপির পল্টন কার্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ে তালা দেওয়া রয়েছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি দেখা গেছে। এদিকে হরতালের শুরুতে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জের চাষাড়া বালুরমাঠ এলাকায় এবং কুমিল্লার চকবাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গাজীপুরের হোতাপাড়ায় পিকআপ ভ্যান এবং মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়েও দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্য দিনের তুলনায় কম হলেও সকাল থেকেই গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। খুলনায় দেখা নেই পিকেটারের। দূরপাল্লা বাস না চললেও স্বাভাবিক আন্তজেলা বাস চলাচল। বিভাগীয় নগরী ময়মনসিংহে হরতালের প্রভাব পড়েনি। কিশোরগঞ্জের ভৈরব থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও পরিবেশ শান্তিপূর্ণ। সিলেট থেকে হরতালের আরও খবর জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু। কোর্ট পয়েন্ট এলাকায় আছে এবং এই কোর্ট পয়েন্ট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটে গণপরিবহন বলতে যে সিএনজি বোঝাচ্ছে সেই গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। এবং সকালে সিলেটের এই বন্দরবাজার এবং কাজী ইলিয়াস জেল রোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে সেখানে পুলিশ তাদেরকে দাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে, কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে। পুলিশের কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বিএনপির কর্মীরা হঠাৎ মিছিল বের করে পুলিশের উপর হামলা করেছে, এতে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে সিলেটে এই মুহূর্তে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে এবং যুবলীগ ছাত্রলীগের কর্মীরা সিলেট নগরীতে শান্তি সমাবেশের স্থানে তারা মহড়া দিচ্ছে এবং তারা জানিয়েছে যে সিলেটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে তারা জনগণের সঙ্গে রয়েছেন। ময়মনসিংহ থেকে হরতালের আরও খবর জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। সকাল থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এনা এবং শৌখিন পরিবহনের বেশ কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাস টার্মিনালের সুপারভাইজার আলম মিয়া আমাকে যেটা জানিয়েছেন, সকাল থেকে প্রায় 15টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ময়মনসিংহে এসে পৌঁছেছে। এছাড়া দর্শক, আমি যে জায়গায় এখন অবস্থান করছি এটি ময়মনসিংহ নগরী চরপাড়া মোড় এলাকা। এখানে সকাল থেকেই
নগরীতে আমরা দেখতে পেয়েছি দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে, হাট বাজারে মানুষ যাতায়াত শুরু করেছে, ছোটোখাটো যে যানবাহন সেগুলো স্বাভাবিক চলাচল করছে। এছাড়া হরতালের সমর্থনে ময়মনসিংহে নগরীতে পিকেটিং বা কোনো ধরনের মিছিল আমাদের চোখে পড়েনি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হরতালের সমর্থনে সর্বশেষ পরিস্থিতি। বিশ্বের ৪৪টি শীর্ষ প্রযুক্তির ৩৭টি রয়েছে চীনের কাছে। দেশটির সহায়তায় বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়ন সহ প্রযুক্তি খাতে এগিয়েছে। দেশের কয়েকটি কোম্পানির আন্তর্জাতিক মানের হয়ে ওঠার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে চীনের প্রযুক্তিগত সহায়তা। কারিগরি ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন বিশ্বের শীর্ষ প্রযুক্তি পরাশক্তি হওয়ার পথে। গুরুত্বপূর্ণ ৪৪টি প্রযুক্তির মধ্যে ৩৭টি রয়েছে চীনের হাতে। এই কারণেই বিশ্বের শীর্ষ উৎপাদন ক্ষেত্র হয়ে উঠেছে চীন। টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো, ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়, সেটার মেইন ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু চায়না। অন্যদিকে গত ১.৫ দশকে বাংলাদেশের প্রযুক্তি খাত বিকশিত হয়েছে, নানা খাতে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তি রপ্তানিতে বাংলাদেশ এখনও পিছিয়ে। প্রোডাক্ট স্পেস ম্যাপ অনুসারে প্রযুক্তিপণ্য উৎপাদন ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজে এখনও বাংলাদেশ যথেষ্ট সক্ষম নয়। বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, বিভিন্ন মেশিনারিজ সরবরাহ, সর্বোপরি দেশের ডাটা সংরক্ষণে দেশটি বড় ভূমিকা রয়েছে। চীনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান অর্জন করেছে আন্তর্জাতিক মান। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় টেকনোলজি ট্রান্সফার বাংলাদেশের অলরেডি শুরু হয়ে গেছে গত ১ দশক ধরে, এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সরা, বাংলাদেশের ওয়ার্কার্সরা কিন্তু চীনাদের সাথে মিলে এখন যথেষ্ট স্কিল এভেইল করেছে। সেটা যথেষ্ট পরিমাণে হয়নি। আমাদের অনেক কাজ আছে যেগুলো সামনের দিনে করতে হবে, এবং আমাদের চীনা বন্ধুরাও আমাদেরকে এই ক্রমাগত এই আশ্বাস দিয়ে চলেছেন যে আমাদের প্রয়োজন মাফিক যখনই যেই ধরনের টেকনোলজির দরকার হবে তারা সেগুলো বাংলাদেশে নিয়ে আসবে। আমরা যদি তাদের সাথে এই যে কনজিউমেবল আইটেম, ইলেকট্রনিক্স এর আইটেমের কথা বলি বা আদার্স যে সেক্টরগুলো আছে, সেগুলোও যদি আমরা তাদের সাথে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ শুধুমাত্র আপনার এই গার্মেন্টস সেক্টর না, পাশাপাশি অন্য সেক্টরেও একটা ভালো অবদান রাখতে পারবে। অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে চীন বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরেরও সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশি জনবল নিয়োগে শর্ত থাকা উচিত বলছেন তারা। চাইনিজ টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে দুটো উৎস আমাদের ব্যবহার করা দরকার। একটি হচ্ছে চাইনিজ বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, এবং আরেকটি হলো চাইনিজ পণ্য বা প্রযুক্তি সরাসরি আমাদের এখানে আমদানির মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর। যেগুলো দিয়ে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করা যায়, ওই ধরনের প্রযুক্তিগুলো নিয়ে যদি চাইনিজ বিনিয়োগকারীরাই বাংলাদেশে বিনিয়োগে আসেন, তাহলে একই সাথে আমাদের বিনিয়োগ পাওয়া হবে এবং একই সাথে আমরা চাইনিজ প্রযুক্তির সঙ্গেও পরিচিতি লাভ করতে পারবো। তাদের কাছ থেকে টেকনোলজি আনবো, তাদের কাছ থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার সবই আনবো, কিন্তু সেটা যখন এখানে আমরা ইমপ্লিমেন্ট করব বাংলাদেশে, তখন যাতে আমাদের কোম্পানিগুলো, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে জড়িত থাকে, এবং আমি বলতে চাই অ্যাটলিস্ট 60%, শতকরা 60% যেন লোকাল ভ্যালু অ্যাডিশন থাকে। প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপাদান আমদানিতে নীতি সহায়তা দরকার বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল, মির্জা ফখরুল আটক। বিশ্বের ৪৪ শীর্ষ প্রযুক্তির ৩৭টি চীনের সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, কঠিন সমীকরণে ইংলিশরা জয়ের পথে হাঁটছে রোহিত বাহিনী।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।